নাম্বার না সরি 4 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব আজকে। Given the following part of the various of the variable x and y, x আর y এর ভেরিয়েবল গুলো দেওয়া আছে, চলক গুলো দেওয়া আছে। তো প্রথমে x এর ভেরিয়েবল দেওয়া এবং y এর ভেরিয়েবল যেটা দেওয়া সেটার মানগুলো দেওয়া আছে বলে কোশ্চেনে। তো x এর ভ্যালুগুলো দেখো কি বলছে, 10, 20, 30, 40, 50, 60 প্রত্যেকে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, আর ওয়ার গুলোও দেখো বৃদ্ধি পাইছে, কিন্তু এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স সমান রেখে তারা কি হয়েছে, বাড়ছে। তো এখান থেকে 25 বাড়ছে, এখান থেকে 25 বাড়ছে, প্রত্যেক ক্ষেত্রেই 25 বাড়ছে। তো এই জায়গা থেকে আমি আগেই অ্যান্সার বলে দিতে পারবো যে এই কোশ্চেনের অ্যান্সারটা কত হবে। এই কোশ্চেনের অ্যান্সার হবে 1। কেন 1 হবে? কারণ এই এক্স এর চলকের মানও বাড়তেছে এবং ওয়াই এর যেই চলক ভেরিয়েবলটা সেটাও কিন্তু বাড়তেছে, তার মানে অবশ্যই এটা পজিটিভ হবে। এবং 1 কিভাবে বুঝলাম? 1 বোঝার উপায় হলো প্রত্যেকটাই একটা সমান ডিস্টেন্সে বাড়ছে। দেখো এক্স এরটা 10 10 করে বাড়ছে আর ওয়াই এরটা 25 25 করে বাড়ছে, এর কারো কোনো গ্যাপ নাই। ঠিক আছে, তো এইখান থেকেই আমরা বলতে পারতেছি যে অ্যান্সারটা হবে পজিটিভ এবং এটা হবে 1 একদম পারফেক্ট পজিটিভ কোরিলেশন। বুঝতে পারছি? তো এইটাই আমরা এখন সূত্র দিয়ে বের করে দেখাবো, যেটাতে আমাদের n1 হয়। তার আগে আমাদের একটা ভ্যান ডায়াগ্রাম আঁকতে হবে। মেবি তোমাদের কারো কাছে গ্রাফ নাই, তো আমি বোর্ডে আঁকবো, তোমরা খাতায় আপাতত ওইভাবে এঁকে রাখবা। পরে যদি সুযোগ হয় কোনো সময় তাহলে আমরা হাতে কলমে গ্রাফে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবো, এরপরে আমরা কোরিলেশন বের করবো এক্স এবং ওয়াই এর মধ্যে। বুঝতে পারছি? তো আমরা খাতায় স্কেল দিয়ে আঁকবো। স্ক্যাটার ডায়াগ্রামটা দেখতে কেমন হয় সেটা একটু দেখি। আচ্ছা, গ্রাফ চার্ট থাকলে গ্রাফ চার্টে কোথাও করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, তো নিয়ম হচ্ছে এই পাশে গ্রাফের বাম পাশে আমরা একটু জায়গা রেখে এভাবে দাগ দিব, আর নিচে একটু জায়গা রেখে এভাবে দাগ দিব। তো আমি একটা পয়েন্টকে 0 ধরবো। তো গ্রাফে 5 ঘর পর পর একটা করে দাগ দেওয়া আছে, মোটা করে কালো দাগ অথবা লাল দাগ দেওয়া আছে। সবার গ্রাফ সব গ্রাফে একরকম না। তো 5 ঘর পর পর একটা করে মার্কিং করা আছে দেখবা। তো আমরা এইভাবে 5 ঘর পর পর একটা করে মার্কিং করি, এটা সমান ডিস্টেন্সে আমরা মার্কিং করলাম। এখানেও সমান ডিস্টেন্সে 5 ঘর করে করে মার্কিং করলাম। বুঝতে পারছি? একটা গ্যাপের মধ্যে 5টা স্কোয়ার আছে, এইখানে 5টা, এইখানেও 5টা। হ্যাঁ, টোটাল 5 5 25টা স্কোয়ার থাকে একটা রেঞ্জের মধ্যে, যেটা সেটা গ্রাফ দেখলেই বুঝতে পারবা। এইভাবে আমি একটা সমান ডিস্টেন্সে মার্কিং করে নিলাম। তো এইখানে আমি কি করব, এক্স এর ভ্যালু গুলো বসাবো। এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত? 10, তাহলে বসালাম 10। তারপরে কত? 20, এভাবে যেতে থাকবে। 20, 30, 40, 50, 60, 60 পর্যন্ত যাবে। এটা কোন অক্ষ? এক্স অক্ষ। ও এক্স অক্ষ। ও এক্স অক্ষে আমরা এক্স এর ভ্যালু গুলো বসালাম, ও ওয়াই অক্ষে আমরা ওয়াই এর ভ্যালু গুলো বসাবো। ওয়াই এর ভ্যালু 25, 50, 75, 100, 125 এবং হলো 150। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ও ওয়াই অক্ষে আমরা ওয়াই এর ভ্যালু বসালাম। ঠিক আছে, তাহলে এই চিত্রের নাম দিব, এই চিত্রের নাম হচ্ছে এফআইজি ফিগার স্ক্যাটার ডায়াগ্রাম, বিক্ষেপ চিত্র, যেটাকে বাংলায় বলি বিক্ষেপ চিত্র। তো এটা আমরা জাস্ট খালি প্রশ্নে যেভাবে মান দেওয়া ছিল সেগুলো বসালাম। এই অঙ্কের সুবিধাটা কি, যে মানগুলো একটা নির্দিষ্ট হারে বাড়ার কারণে আমাকে আর অন্যভাবে নিতে হয় না। প্রশ্নে যেটা ছিল সেটাই তুলছি। এই মানগুলো কিন্তু ভিন্নভাবে নিতে হইতে পারে, সেটা আমরা সামনে আরো অঙ্ক পাবো তখন দেখবো। ঠিক আছে, আপাতত কোশ্চেনে যেটা আছে আমরা সেটা দিয়েই করতেছি। তো কখন এগুলো চেঞ্জ হবে সেগুলো আমরা পরে দেখাবো। এখন বসানোর নিয়ম কি, এখন আমি কি করব? দেখো এক্স এর কত? 10 আর ওয়াই এর কত? 150, সরি 25। মানগুলো একটু বোঝার সুবিধার্থে আমি এখানে তুলি। আবার এক্স এর যদি 20 হয় ওয়াই এর কত হবে? 50। প্রশ্নে দেওয়া আছে এগুলো। এক্স এর যদি 30 হয় এটা কত হবে? 75। এইভাবে মান দেওয়া নাকি প্রশ্নে, এই মানগুলো দেওয়া। এগুলো আমি কিভাবে এই গ্রাফে বসাবো? তুমি প্রথমে এক্স এর 10 খুঁজবা। এক্স এর 10 হচ্ছে এইটা এখানে, আর ওয়াই এর কত খুঁজবা? 25। ওয়াই এর 25 এইখানে।
তাহলে এই দুইটা পয়েন্ট কোথায় এসে জোড়া লাগবে? এইখানে নাকি? এই বিন্দুতে এসে কি হবে? দুইটা পয়েন্ট মিলবে, x এর 10 y এর 25, এই দুটো আমি যদি এটা যাবো এদিকে আর এটা যাবো নিচে উপরের দিকে, এই পয়েন্টে এসে মিলবে। এই ওয়ারটাই হচ্ছে একটা পয়েন্ট, এটাকে আমাকে বিক্ষোভ চিত্র বলা হয়। এভাবে আমরা একটু মোটা করে মার্কিং করে দিব, এটা যোগ করতে হবে না, ঠিক আছে? তারপরে কার সাথে কার নিব? x এর 20 y এর 50, তাহলে এই পয়েন্টে এসে এরা দুজন মিলবে, ঠিক আছে? যে পয়েন্টে এসে মিলবে দুজন, ওই জায়গায় আমরা মার্কিং করবো। তাহলে এখান থেকে এখানে তাকায় দেখো এখানে আসে, এখান থেকে এখানে তাকায় দেখো এখানে আসে। গ্রাফে তো দাগ দেওয়াই থাকবে, বাঁকা তারা যাবে না, ঠিক আছে? গ্রাফ ছাড়া খাতার মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে, গ্রাফে বাঁকা তারা যাবে না, কারণ এখানে স্কেলিং করা আছে। তারপর 75 এর সাথে 30 নিব, 75 এর সাথে 30 নেই, ঠিক আছে? এই পয়েন্টে, অর্থাৎ এখান থেকে এদিকে যাবে, এদিক থেকে এখানে যাবে। এরপরে 100 এ যাবে 40, 100 এ 40 হলো এই জায়গাটা না, 100 এ 40। তারপরে 125 এ 50 দেওয়া কোশ্চেনে, অর্থাৎ x এর যদি 50 হয়, y এর হবে 125, আর লাস্টেরটা হলো 60 হলে 150 হবে। তো এটা আঁকার পরে দেখবে এই রেখাটা একদম সোজা হয়েছে, এবং সোজাই হবে, কারণ কোরিলেশনের মান যখন 1 হয় তখন অবশ্যই এই রেখাটা সোজা হবে, একদম স্ট্রেট লাইন হবে। এই রেখা এই যে একদম বাঁকা তারা হবে না, একদম স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? এই হলো আমাদের বিক্ষেপ চিত্র, এটা শেষ। যোগান রাখার মতো, হ্যাঁ, না যোগান, যোগান রাখার মতো মানে হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ, যোগান রেখা একেবারে স্ট্রেট লাইন হবে। যোগান রেখা হলো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, হ্যাঁ, আর চাহিদা রেখা হলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স একটা আর একটার মানে সহযোগী, হ্যাঁ, একটার সাথে আর একটা সম্পর্ক আছে অনেক। তোমরা যে ম্যাথ, এই যে ফিনান্স করো, তারপরে এই স্ট্যাটিস্টিক্স করে, এগুলো সবই কিন্তু ওই ইকোনমিক্স এর আদলেই হয়েছে, ওইটার থেকে এগুলোর উৎপত্তি, ওইগুলোর কনসেপ্ট থেকে এগুলো আসছে, ঠিক আছে? তো এগুলো গেল, এটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম, গ্রাফে আঁকবা, খাতা থাকলে এখন খাতায় আঁকো, শেষ, এটা মুছে দেবো। হয়েছে সবার? স্যার এটাকে আর মানে কোনো দাগ টাগ কিছু দিব না, এভাবে রেখে দিব? হ্যাঁ, এইভাবেই হয়েছে। এরপর আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, টেবিলটা করি। প্রথমে কি বসাবো? x এর ভ্যালুগুলো বসাবো, y এর ভ্যালু বসাবো, বসিয়ে যোগ করব। 10, 20, 30, 40, 50, 60, সব যোগ করি। তারপরে y এর ভ্যালুগুলো যোগ করব। y এর ভ্যালু হলো 25, 50, 75, 100, 125, 150, y এর ভ্যালুগুলো যোগ করব, করে ভাগ করে দেখবো কি অবস্থা, মানে ভাগফলটা কেমন আসে, দশমিকের আসে নাকি রাউন্ড ফিগারে আসে। দশমিক আসলে 5টা ঘর হবে মোট, রাউন্ড ফিগার হলে 7টা ঘর দিয়ে করবো আমরা অঙ্ক। দুইটা সূত্রই শিখতেছি, একটা দিয়েও করা যাবে, বড় সূত্র দিয়েই করা যাবে, কিন্তু শিখবো আমরা দুইটাই। ন্যাশনাল ভার্সিটির পেজে তোমরা অ্যাড আছো, এই যেটা অফিসিয়াল পেজ, ওইখানে দেখলাম কালকে এক টিচারের ক্লাস নিতেছে এই সাবজেক্টের, এই চ্যাপ্টারই। তো উনি এক এক সূত্র দিয়ে আমাকে করাই দিয়েছে, ওই যে বড় সূত্রটা। এখন প্রশ্ন যদি তোমার করে দেয়, ঘুরে দেয়, তখন তো বিপদে পড়বে না। বলে যদি দেয় যে অ্যাকচুয়াল মিনের সাহায্যে কোরিলেশন বের করো, তার তো বিপদ, তখন আর পারবে না, পারা অঙ্ক দিতে পারবে না।
এই জন্য শিখতে হবে সবই, পরীক্ষায় যেটা আসে পরে ওইটাই ইউজ করবো আমরা। কত হয় যোগ করছো? 70 70 70 3 7 21 210। এর পাশে 210 আর y হচ্ছে 435। এগুলো ক্যালকুলেটর লাগে না যোগ করতে। হ্যাঁ, এইভাবেও যোগ করতে হবে না যে 6 5 11 11 4, এইভাবেও করতে হবে না। এটা সিরিজ, একটা সিরিজের মধ্যে হয়েছে না, এই দিকে যোগ করলে কত 70, এই দিকে যোগ করলে কত 70, আর এই দিকে যোগ করলে কত 70, 3 70 কত 210। এটা হলো শর্টকাট টেকনিক গুণ করার। সিরিজ আকারে যখন থাকে এভাবে করা যায়। সিরিজ বলতে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ভ্যালুগুলো থাকে। ওইটা কত হয়? এটাও পারা যাবে 525। 525। এটাও এভাবে করা যাবে কারণ ডিস্টেন্সের সমান আছে। তো এটাকে যদি 2 4 6 দিয়ে ভাগ করি, দশমিক তো আসার কথা মনে হয় না, 6 দিয়ে দিলে এটা হবে না, এইটা হইলে হইতে পারে দশমিক। আসে দশমিক? কেমন হয় রেজাল্ট? একটু ফাস্ট করো এই এটা সময়। হলো 35, এটা কত? 135 হয় শুধু। আর এটা আর এটা হয় 87.5। দরকার নেই, আমরা বড় সূত্র দিয়ে করবো। একশো, 400, 900, 1600, 2500, 3600। 10,000 হবে না? 25 ইন্টু 25, 125, মানে 1250 মনে হয়। উপরেরটা হবে 625। 25 স্কোয়ার 625, 50 ঠিক আছে। 900 হবে 30 এরটা। 30 তো 900 দেখছি। y ও সরি সরি সরি, ওটা হবে 5625। 5,000? হ্যাঁ হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো 10,000। এটা হলো 4, এটা হবে 15625। এটা তারপর কত? এটা 22,500। এটা সবার লাস্টেরটা 22,000 500। হ্যাঁ 500। এটা এটা 15,625। আমি এক্সেলে করি, এক্সেলে করলে আরো আগে সেই সময় সব কিছু রেডি রাখছি। বসায় দেখি কি অবস্থা। প্রথমে 10, 20, 30, 40, 50, 60। এখানে হলো 25, 50, 75, 100, 125, 175। এগুলো কি স্কোয়ার করলে এক্স আর ওয়াই গুণ। 125 হয়। আচ্ছা আমি, তোমরা কর, আমি একটু চেক করতেছি। সব যোগ করছো? আমি পড়তেছি দেখি কার্ডটা কি অবস্থা। আমার করা শেষ অলরেডি। একশো
100 400 900 1600 2500 3600 9100 x স্কয়ার 9100 y স্কয়ার 625 2500 5650 10000 15650 এটা ভুল হয়েছে। এটা কে করছে? এটা ভুল হয়েছে। এটা হবে 30 625। চেক করে দেখো নাকি আমি না সরি 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 আমি 150 বসাই নি এখানে। এটা তো যে এটা 150 ছিল, আমি 125। এটা 9000 হয় পিছিরটা। ওয়েট, কি করছিস? তো 22,000 22,500 তো হয়। 22,500 তো হয়। দেখতেছি ওয়েট, আমি একটু ভুল লিখছি। একটা এই ডেটা ইনপুট দিছি ভুল, এই জন্য রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। 100 ঠিকই ছিল। 22,500 টোটাল যোগফল সামেশন ওয়াই স্কয়ার 68,875, সরি 56,875 আসে। 58,675। কি বলি বের হয়েছে একটা, বলতেছে আর একটা 56,875। সামেশন এক্স ওয়াই বের হবে 22,750। ঠিক আছে, এই ছিল। এখানে এগুলো বসাই দিই। 2250 6,250 সর্বশেষ 9,000। ঠিক আছে, এখন সূত্রটা কি, বড় সূত্রটা লিখবো। তো জায়গা আমি নিচে মাঝখানে, সাইডে নিলে জায়গা সাইডে করা যেত। আচ্ছা নিচেই লিখি, কোএফিসিয়েন্ট of correlation R is equal to summation xy minus summation x summation y divided by n root over summation x square minus summation x whole square by n। এত নিচে কি দেখা যাবে? আচ্ছা ঠিক করতেছি দাঁড়া। summation y square minus summation y whole square by n মান বসায় দাও, অঙ্ক শেষ। মান বসায় দিলে অঙ্ক শেষ। হ্যাঁ, তো নিজেরাই করতে পারো, বাকিটা থাকুক। পরের অঙ্কে যাবো। ফর্মুলাটা তুমি তুলে রাখো। ফর্মুলাটা শুধুমাত্র তুলে রাখো। হইলে বলো। হয়েছে? আমি এক্স আর ওয়াই এর মধ্যে কনফিউশন হয়ে যেতেছি যে কোনটা বড় এক্স আর কোনটা ছোট এক্স। এখানে কোনো বড় ছোট নেই, সবই বড়। ছোট আসবে একটু, মিন নিয়ে কাজ করলে ছোট আসবে। মিন নিয়ে তো কাজ করিনি আমরা, অরিজিনাল ভ্যালু নিয়ে কাজ করতেছি।
অরিজিনাল ভ্যালু, অরিজিনাল ভ্যালুতে তুমি সব ছোট দিলেও সমস্যা নেই, সব বড় দিলেও সমস্যা নেই। তোমরা কি যোগ বিয়োগ করতেছো? ডিসকানেক্ট হয়ে গেছে না আবার? তোমাদের কি কমপ্লিট হয়েছে এটা? হ্যাঁ নেক্সট শেষ। অঙ্কে যান। পরের অঙ্কে এইখানেও কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে এবং কমেন্ট দিতে বলছে। তো আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো খাতায় আগে তুলি সবাই, হ্যাঁ, দুইটা ঘর করে দুইটা মান তুলি, তারপরে আমরা ঘর করব। যে কয়টা ঘর হবে সেটা বুঝতে হলে আগে আমাকে দুইটা ঘর আগে করে নিতে হবে। এক্স ওয়াই 5 নাম্বার ম্যাথ, টাইটেল ওই আগের গুলাই হবে, এই জন্য আর দিলাম না। 4 6 8 10 12 16 20 3 5 7 9 13 15 18, এটাও ঘর 5টা হবে। এটাও ভাগ করলে দশমিক এসে পড়ে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। 4 4 16, 6 36, 8 8 64, 10 10 100, 12 12 144। পরেরটা পারি না, এটা দেখো কত হয়। 3 3 9, 25, 49, 81, 13 162 না কত জানি, 169 মনে হয়। দেখো তো চেক করে, বাকিগুলো পারি না। 3 4 12, 5 6 30, 17 56, 90, 18 36, 360। সামেশন এক্স ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার। আমি তোমাদের আগে করে ফেলতে পারবো, রেডি করা আছে সব। 10, খালি জাস্ট ডেটা ইনপুট দিলেই বেড়ে যাবে। 20, ওয়াইয়ের ভ্যালু হলো 3 5 7 9, ইনপুট তো দিছি, মিলছে 16 36 64 100 144 256 256 225 আর 324 হয়। দুইশো পঁচিশ 300
324 324 এরপর এগুলো 12 30 56 90 156 240 360 হয়েছে না 2 4 6 7 944 y স্কয়ার 882 x স্কয়ার এখানে হলো 70 76 70 x স্কয়ার হলো 10 16 10 16 নিচে সবার কি মিলছে? স্যার এক্স ওয়াই এর যোগটা কি ঠিক আছে? হুম x আর লাস্টে y এক্স ওয়াই সামেশনটা কি স্যার ঠিক আছে? 944 স্যার আমার তো 1044 হয়। ঠিকই তো দেখতেছি 12 30 56 90 156 240 360 ঠিক আছে আমি তো করছি এক্সেলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম যদি আমি ইনপুট ঠিক মতো দেই আর ফর্মুলা ঠিক লিখি হ্যাঁ স্যার আপনারটাই ঠিক আছে আমারটা। তো বাকি কাজ করতে পারবো এই যেটা আমি এটা গেলাম না সূত্র বড়টা লিখে করে ফেলবো বাসায় আমরা জাস্ট খালি ধরাই দিতেছি যে কিভাবে ছক করবে কারণ ছক পারলে তুমি কোশ্চেনটা সলভ করতে পারবা তারপরে আসি 6 নাম্বার অঙ্কে সবাই ছক করে অল্প কিছু জায়গা রেখে দাও সূত্রের মধ্যে মান বসায় যতটুকু ক্যালকুলেশন করতে লাগবে জায়গা কতটুকু জায়গা রেখে দাও ক্যালকুলেশনে ভুল নাই হ্যাঁ ক্যালকুলেশন ঠিক আছে তো 6 নাম্বার অঙ্কে আসি আমরা 6 নাম্বার অঙ্কে বলতেছে তোমাকে এই কোরিলেশনের অঙ্ক করার জন্য প্রথমে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো কার মধ্যে কোরিলেশন বের করতে বলছে হ্যাঁ চলক ভেরিয়েবল দুই তিনটা থাকতে পারে নরমালি দুইটা থাকবে দুইটার বেশিও চলক থাকতে পারে তোমাকে আগে প্রশ্ন করে দেখতে হবে কার কার মধ্যে কোরিলেশন বের করতে বলছে যে কোনো দুইটা চলকের মধ্যে কোরিলেশন হবে The following figure give the rainfall in inchi for the year and the product on mount for the rabi and kharif crops. তো দুই ধরনের আমাদের কিসের কথা বলতেছে দুই ধরনের পণ্যের কথা বলতেছে প্রোডাক্টের কথা বলতেছে হ্যাঁ একটা হলো রবি মৌসুমের আর একটা খরিফ মৌসুমে কতটুকু পণ্য উৎপাদিত হয় সেই প্রোডাকশনের পরিমাণ আমার কাছে দেওয়া আছে এবং কি দেওয়া আছে যে কোন কখন কেমন বৃষ্টিপাত হয় তাহলে আমাদের এখানে সম্পর্ক করব কার সাথে কার এখানে সম্পর্ক খুঁজে বের করব যে বৃষ্টিপাতের সাথে আমাদের প্রোডাকশনের সম্পর্কটা কেমন বৃষ্টিপাত বেশি হলে প্রোডাকশন বাড়বে নাকি বৃষ্টিপাত বেশি হলে প্রোডাকশন কমবে এই জিনিসগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব ঠিক আছে আগেটা যেমন সেলসের সাথে প্রফিটের রিলেশন ছিল যে সেলস বাড়লে কি প্রফিট বাড়ে এবং যদি বাড়ে তাহলে সেটা কত পার্সেন্ট হারে বা কতটুকু বাড়ে সেটা আমরা বের করছি তো আগের অ্যানসারটা দেখো একটু খেয়াল করে 5 নম্বরের অ্যানসারটা বেরিয়েছিল 0.99 যেটাকে আমরা 1 ও বলতে পারি এর দ্বারা কি বোঝাইতেছি যে আমাদের বিক্রয় বাড়ার সাথে সাথে আমাদের প্রফিটও বাড়বে এবং বিক্রয় যেই হারে বাড়বে আমাদের প্রফিটও সেম হারেই বাড়বে এমন হবে না যে বিক্রয় অনেক বেড়ে গেছে কিন্তু প্রফিট ওই তুলনায় কম বাড়ছে এরকম হবে না এই 1 দ্বারা আমরা বুঝতেছি বা 0.99 দ্বারা বুঝতেছি কি যে বিক্রয় যতটুকু হারে বাড়বে আমাদের প্রফিটও সেম হারেই বাড়বে ঠিক আছে তো এইভাবে আমরা আইডেন্টিফাই করি কোরিলেশনের দ্বারা যে একটা চলকের সাথে আর একটা চলকের সম্পর্কটা কেমন বা সম্পর্কের মাত্রাটা কেমন তো এইখানেও আমরা এই কাজটাই করব এইখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি করতে বলছে সেটা হলো এই যে বৃষ্টিপাত এবং টোটাল প্রোডাকশনের মধ্যে সম্পর্ক করতে বলছে তো বৃষ্টিপাতকে আমরা যে রেইনফলকে আমরা এক্স ধরবো আর
এই টোটাল প্রোডাকশন যেহেতু বলছে, তাহলে আমরা কি করবো, এই দুইটা প্রোডাকশনকে একত্রে করব, ঠিক আছে? 16 32 হবে, 35 হবে, 40 হবে, এরকম আমরা যোগফলগুলো আমরা খাতায় তুলবো। বুঝতে পারছি? টোটাল প্রোডাকশন বলার কারণে আমি শুধু রবিও নিব না, শুধু খরিফও নিব না, দুটাকে একসাথে যোগ করে নিব। তো আমরা একটু সাজাই খাতায়। প্রবলেম 6, এটা আমরা ধরি প্রথমেই যার যার মধ্যে কোরিলেশন চাইছে। একটা হলো রেইনফল, বৃষ্টিপাতের পরিমাণ, এবং টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন এটা কিভাবে পাবো? রবি এবং খরিফ যোগ করব, যোগ করলে আমি ওয়াইটা পাবো। যেই কাজটা কিনা তুমি ছকে করলে বারবার, মানে তোমার বাড়তি দুইটা ঘর করতে হইতো। এই যে প্রশ্নে যে রবি খরিফ দুইটাই লেখা আছে, এই দুইটা ঘর তো দিতে হইতোই, প্লাস আবার এই দুইটা যোগ করে বসানোর জন্য আর একটা ঘর দিতে হইতো, মানে এক্সট্রা তোমার দুইটা ঘর কমায় দিলাম আমরা এখানে এই লেখাটার দ্বারা। এইখান থেকেই আমরা বুঝতেছি ওয়াইটা কিভাবে পাবো, রবি এবং খরিফটাকে যোগ করলেই টোটাল প্রোডাকশন পাবো। তো আমরা টেবিল করি। টেবিলের ফার্স্টে বসাবো এক্স, এরপরে বসাবো ওয়াই এর ভ্যালুগুলো। তো এক্স এর ভ্যালুগুলো কি কি আছে? প্রথমে 20, এরপরে 22, এরপরে 24, 26, 28, 30, 32। তারপরে যোগ করব। সামেশন এক্স কত হয় লিখবো, সামেশন ওয়াই কত হয় লিখবো। সামেশন ওয়াইটা কিভাবে পাবো? দুইটা প্রোডাকশন যোগ করে করে, অর্থাৎ 16 দুগুণে 32, এটা 35, 20 আর 20 40, এরপরে 48, এরপরে 60, এরপরে 60, শেষেরটা 55। যোগ করো। যোগ করে বলো কোন ঘর হবে। ঘরটা বললে আমি ওই অনুযায়ী একটার মধ্যে ইনপুট দেবো। আমার এক্স 182 হয়। 182 ভাগ করলে কত হয়? 2 4 6 7 দিয়ে ভাগ করলে দশমিক আসে না? স্যার 26 আছে। তারপরে স্যার ওয়াই এর মানটা দশমিক আসে। তাইলে গেলাম না, আমরা এইভাবেই থাকি। এক্স স্কোয়ার, তুমি সব অঙ্কে এই সূত্রটা করলে সমস্যা নেই। যদি মনে করেন না আমি এত সূত্র শিখবো না, করি এটা দিয়ে হবে, সমস্যা নেই। সূত্র বেশি মনে হলে একটা দিয়ে করবো, টেনশনে করতে হবে না যে ঘর কয়টা হবে, কি করতে হবে না করতে হবে। জাস্ট ওটা একটু হালকা পাতলা যাই না রাখলে, যে ওইটা যদি চায় তাহলে ওইভাবে করতে হয়। তা আমরা শুরু করে দিই ক্যালকুলেশন। আমার তো রেডি করাই আছে, দেখি। প্রথমটা হলো 20, 22, 24, 26, 28, 30, 32। ওটা 182 ভাগ ফল, ঠিক আছে। তারপরে 32, 35, 40, 48, 60, 60, 55। ওটা 330 না? বাকি সব রেডি হয়ে গেছে, খালি বসাবান। 400, 400, 448, 84, 576, 676, 784। স্যার ওয়াই তো 5।
ওয়াই তো 340 হই। হুম, 32, 35, 40, 48, 60। না না, 330ই হয়। ঠিক আছে। আমি তো বললাম আমি এক্সেলে করছি। এক্সেলে করলে যদি আমি এই ডাটাটা ঠিক মতো দেই, মানে এই দুইটা ডাটা খেলে আমি ইনপুট করি, বাকি সব অটো করে নিবে। এই যোগ টোগ যা বলো সবই ও অটোমেটিক করে ফেলবে। তোমাদের সময় বাঁচানোর জন্য এক্সেলে করে বসে, তোমরা ক্যালকুলেটারই করো, সমস্যা নেই, করে মিলাও। 900, 10, আমারও ভুল হইতে পারে, কখন হবে যদি আমি ইনপুট ভুল দেই অথবা ফাংশনটা ভুল লিখি, তাহলে রেজাল্ট ভুল আসবে। সামেশন এক্স স্কোয়ার, এটা হবে 4844। এবার ওয়াই স্কোয়ার 1024 1225 1600, তারপর 223 4 36, তারপর 36, শেষেরটায় 3025। সামেশন ওয়াই স্কোয়ার আসবে 1637 1637 640 770 960। এই যারা অ্যাকাউন্টিং তাদের কিন্তু এরপরে ক্লাস আছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যারা পড়ে, একটু পরেই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস। 248 1680 1800 1760। সামেশন এক্স ওয়াই 8858। এই যতগুলো আমরা করতেছি আজকে সবই কিন্তু একটা সূত্রই, প্রথমে যেটা লিখে দিছি ওইটা দিই। প্রথমে যে সূত্রটা লিখে দিছি ওই সূত্র দিয়েই সব অঙ্ক করতেছি, কারণ গড় সবারই 5টা করে হইতেছে। এটা লাস্টের যোগফলটা কত লিখছেন? 8858 8858। হয়েছে? সূত্র তো পারবা নাকি? সূত্র বড়টা, অঙ্কের অ্যান্সার দেওয়া আছে, সবাই করে করে মিলাবা। শেষ। হলে আমরা যাব 6 তো করলাম, 7-এ যাব। হ্যাঁ স্যার শেষ। 7, 7-এ দেখো এইখানে কার কার মধ্যে কোরিলেশন চাইছে, দেখছো অঙ্কটা কতবার আসছে? 2 4 5 বার আসছে অঙ্কটা। এখন তোমরা আমাকে বলবা এখানে কি কি কিভাবে কি করবে, দেখি কোনো আইডিয়া আছে কিনা তোমাদের। ফাইন্ড দ্য কোরিলেশন, কোরিলেশন বের করতে বলছে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এজ এন্ড প্লেইং হ্যাবিট অফ দ্য ফলোইং স্টুডেন্ট আর স্টুডেন্ট অ্যান্ড কমেন্ট। তো এখানে বলো, এখানে বলেই দিতেছে এজ এবং প্লেইং হ্যাবিটের মধ্যে কোরিলেশন বের করতে, অর্থাৎ বয়সের সাথে খেলার সম্পর্কটা কেমন, বয়সের সাথে খেলার সম্পর্কটা কেমন। আমরা নর্মালি আমরা জানি কি বয়স বাড়ার সাথে সাথে আমাদের খেলার যে অভ্যাসটা সেটা কি কমে যায় নাকি। তো এই সিচুয়েশনে কিন্তু সেটাই হয়েছে, বুঝবা কিভাবে এরকম হয়েছে। আমাকে প্লেইং হ্যাবিটটা বের করতে হবে। কোশ্চেনে প্লেইং হ্যাবিট সরাসরি দেওয়া নাই, প্লেইং হ্যাবিট সরাসরি নাই, এখান থেকে এভাবেও বোঝা যেতেছে যে
আমাদের নাম্বার অফ স্টুডেন্ট কমতেছে, রেগুলার প্লেয়ারও কমতেছে। কেন কমতেছে? আমাদের এজ গুলো কি হয়ে যাচ্ছে, এজ গুলো বাড়তেছে, ঠিক আছে? এজ বাড়ার কারণে এই প্লেয়ারও কমে যাইতেছে, খেলোয়াড়, আবার স্টুডেন্ট সংখ্যাও কমে যাইতেছে। এটা ন্যাচারালি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, খেলার পরিমাণটা কমে যায়। তাহলে সম্পর্কটা কেমন হলো, পজিটিভ না নেগেটিভ? সম্পর্কটা কেমন হলো, পজিটিভ নেগেটিভ। নেগেটিভ? কারণ বয়স বাড়তেছে, এখানে খেলার অভ্যাস কমতেছে। তাহলে অ্যান্সার অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। আর এটা যত নেগেটিভই হোক হবে একটা। এখন প্লেইং হ্যাবিটটা তুমি কিভাবে পাবা, খেলার অভ্যাসটা বের করবা কিভাবে? আগেরটা তো বলছিল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন, এই জন্য ধরে যোগ করে দিছি, কাজ শেষ। এইখানে তো প্লেইং হ্যাবিট চাইছে, এটা আবার ওই যে করতে যাও না, যোগ করতে যাও না, এটা কিন্তু যোগের বিষয় না। প্লেইং হ্যাবিট বলতে যে খেলার মাত্রাটা কেমন সেটা তুমি বের করো, অর্থাৎ কতর মধ্যে কতজন এখন খেলে। অর্থাৎ দেখো, খেয়াল করে যে স্টুডেন্ট ছিল 250 জন যখন 15 বছর বয়স, এরকম স্টুডেন্ট ছিল 250 জন, এবং খেলতো এই 250 জনের মধ্যে 200 জন। তাহলে শতকরা কতজন খেলতো বের করতে হলে কি করতে হবে, 200 ভাগ 250 ইন্টু 100 দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি পেয়ে যাবে শতকরা কত পার্সেন্ট স্টুডেন্ট তারা এই 15 বছর বয়সে খেলতো। ওই যে পার্সেন্টেজটা যে বের করলাম, ওইটাই হলো খেলার মাত্রা, অর্থাৎ কতজনের মধ্যে কতজন খেলে। এইভাবে 16 বছর বয়সে খেলে 150 জন, কিন্তু স্টুডেন্ট ছিল 200 জন। তাহলে 200 জনে 150 জন কত পার্সেন্ট, সেটা বের করতে হবে। এইভাবে আমরা পার্সেন্টেজ বের করবো। ওই পার্সেন্টেজটাই হলো প্লেইং হ্যাবিট। ওই হ্যাবিটের সাথেই আমরা কোরিলেশন করবো এইজের। বুঝতে পারছি? তো আমরা এখন কি করবো, প্লেইং হ্যাবিটটাকে বের করবো। ওয়ার্কিং করে ছক করি। দেখো, তো আমরা প্রথমে প্লেইং হ্যাবিটটা বের করি। ফার্স্টে এইজ কে তুমি এক্স বলো। প্রবলেম 7, লেট এইজ, বয়স্ক আমরা ধরলাম এক্স, ঠিক আছে? এবং প্লেইং হ্যাবিটকে আমরা ধরবো ওয়াই। প্লেইং হ্যাবিটস, প্লেইং হ্যাবিটসকে ধরবো ওয়াই। এবং প্লেইং হ্যাবিটসটা কিভাবে বলছি আমরা, কি করবো, যে কতজন খেলে সেটাকে ভাগ করবো আর আপনি সাউন্ড একটু ঘের ঘের করতেছেন। রেগুলার প্লেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্ট ইনটু 100, যেটা পাবো সেটা হলো ওয়াই। সাউন্ডের সমস্যা? না স্যার, এখন ঠিক আছে। ওই মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা হলে, কালকে ক্লাস করালাম এই মাইক্রোফোন দিয়ে ক্লাস হয়েছি, কালকে সাউন্ডে হলো সমস্যা, এই সেম মাইক্রোফোন দিয়ে আজকে ক্লাস হতেছি, আজকে তো সমস্যা নেই। ওই এটা মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে এমন হয়। তাহলে রেগুলার প্লেয়ারকে স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই আমাদের প্লেইং হ্যাবিট, যেটাকে কিনা আমরা ওয়াই ধরে নিয়েছি। তো এইখানে আমরা ওই আগের মতো, স্যার, এটা বুঝলাম না, মানে একটু কেন করলাম, এটা বুঝলাম না, হ্যাঁ, কেন ভাগ দিলাম। তুমি এই প্লেইং হ্যাবিট বের করতেছো, অর্থাৎ এই মোট স্টুডেন্টের কতজন খেলে। এখন সবাই কিন্তু খেলে না, এই যে দেখো প্রশ্নই বলে দিছে যে প্রথম অবস্থায় 15 জন, 15 বছর বয়সে মোট স্টুডেন্ট আছে 250 জন, কিন্তু খেলে কতজন, 200 জন। তাহলে খেলার হার কতটুকু, মানে হ্যাবিট কতটুকু আছে, 100%-এর মধ্যে ওইখানে যেটা বেরো মেবি 75 না 70 কি যেন একটা বের হয়, ধরলাম 70% বেড়েছে, 70। এই 70 দিয়ে কি বুঝবো, যে 100 জনের মধ্যে 70 জন খেলে, ওইটাই ওই যে 70 জন, ওইটাই হলো প্লেইং হ্যাবিট, অর্থাৎ খেলার অভ্যাস আছে কতজনের। বুঝতে পারছি? এটা বের করতে হলে আমাকে ওই কি করতে হবে, যতজন খেলে তাকে ভাগ করতে হবে মোট স্টুডেন্ট দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা যে কত পার্সেন্ট স্টুডেন্ট খেলে। বুঝতে পারছি? তাহলে এক্স বসালাম, ওয়াই বসালাম, এক্স এর মান তো কোশ্চেনে আছে, আর ওয়াইটা ক্যালকুলেটরে করে করে এখানে বসাইতে হবে। 15, 16, 17, 18, 19, 20। ওয়াই
এই যে এইভাবে করবো। প্রথমটা কত, 70 না 80? প্রথমটা কত হয়? 80। পরেরটা 70 বা 75 এমন একটা। পরেরটা 75, তারপরে তারপরে 60, 40, 30, 15, মোট 300। আর এটা আর এই পাশেটা 105। ভাগ তার করলে, x এর মান 105। তার ভাগ করলে প্রথমটা দশমিক আসে, তারপরটা দশমিক আসে না। তাইলে আর কি, একটা আসলেই, একটা আসলেও সমস্যা। এইভাবেই করো, কি সব অঙ্গ দিয়ে এই সূত্রে দিতেছে, হ্যাঁ। হোক, সমস্যা নেই। পারবা তো নাকি? আমার কি করা লাগবে আর? হ্যাঁ, এটা তো সব অঙ্কই করতেছে, এটা মনে না করা লাগবে। যদি করা লাগে করে দিব, আর না লাগলে আমি সামনে আগাবো। বলো কি করবো, পারবা বাকি কাজটা? না, লাগবে না, পারবো। কারণ আমাদের এখানে মেন ধরার বিষয়টাই হলো কার মধ্যে কোরিলেশন চাইছে সেট করব, ওই দুইটা করার পর আমরা তো শিখিয়ে দিছি গড় কখন কয়টা হবে। তারপর তো ওই গড়ের ভিত্তিতে সূত্র হবে। দেখছো প্রত্যেকটা অঙ্কে কিন্তু প্রায় একই হইতেছে, খালি এখানে একটু পার্থক্য মাঝে মধ্যে করে দিতেছে, এগুলো খালি ধরতে হবে তোমাদের প্রশ্ন পড়ে পড়ে। ঠিক আছে, এরপরে 8 তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, স্যার বাকিটুকু পুরোই পারবো, গড় আর এই যে সূত্রটা শুধু উপরে, হ্যাঁ, ওইটা একটু উপরে পারবো না, সাজানোটা মানে করতে এইখানকার হবে। এই জিনিসটাকে ধরাটাই হলো মেইন। এবং কোরিলেশনের প্রত্যেকটা অঙ্কই প্রায় এই সেম এইরকম। এই চ্যাপ্টারটা সহজ আছে, সূত্র অত বেশি না, অল্প কিছু সূত্র, আর এক অঙ্কই বারবার। হ্যাঁ, তো আমরা ওই 8টা তোমরা বাসায় নিজেরা করতে পারবা। হুম, সব সবগুলোই করতে হবে, কারণ সবগুলোই তো অর্ধেক অর্ধেক করে রাখছি। 8টাও তোমরা বাসায় পুরোটাই করবা, 8টা। আমি একটু স্যার 8 এর 2 নাম্বার ইকুয়েট একটু বুঝিয়ে দেন। 9 নাম্বারটা করবো। 8এর তো চাইছে কি, 2 এর কোরিলেশন চাইছে, এই তো ওই জিনিসের মতো। এটা হলো স্যার কি? 5-এর মতো, 5-এর মতো লিখে দিছি তো, কম্পেয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এন্ড ইন্টারপ্রেট ইটস ভ্যালু। আর এর মান বের করবা, করে এটার ব্যাখ্যা দিবা, কমেন্ট দিবা, কমেন্ট, যেটা 1 নাম্বার অঙ্কে শিখাইছি। এখানে তো ঝামেলা নাই, এখানে তো তোমার দিয়েই দিছি। ক্যাপিটাল আর প্রফিট চাইছে, মানে আছে অঙ্কের মধ্যে, কিন্তু স্যার চাইছে তো স্যার ইন্টারপ্রেটার ইটস ভ্যালু এর মধ্যে, ওটা সেটা তো বের তোমার, করতে। আরে ওইটা তো তোমার আর এর মান বের করবা না, তারপর তো শুনে তুমি ব্যাখ্যা দিবা, কমেন্ট দিতে বলছে। আর এর মান না বের করে তুমি কমেন্ট দিতে পারবা? আর এখানে তো তোমাকে ভ্যালুই তো চলো, কিন্তু তোমার 2টা, তার মধ্যে তার কোনো সমস্যা নাই, বুঝো নাই? এমন হয়তো 3টা চলক, তখন তোমার মাথা খাটাইতে হইতো যে হ্যাঁ কার স্যার, কার পারবো। মধ্যে কার কার মধ্যে কোরিলেশন করতে। এখানে আসেই চলক 2টা, কিন্তু এই 2টার মধ্যেই করো কোরিলেশন, না এটা বলুক আর না বলুক, কিছু করতে হবে দুটো। এই পরীক্ষার হলে যে 7 কলেজের একটা কোর্স গত বছর যারা থার্ড ইয়ার দিচ্ছে, এক ছেলে মানে এরকম 3টা দিছে, ও ধরতেই পারে নাই আসলে এই কার সাথে কার কোরিলেশন করতে। ও প্রশ্ন ঠিক মতো পড়ে নাই, কোশ্চেনটা যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়তো, ও দ্রুত ধরে ফেলতে পারতো যে কার কার মধ্যে কোরিলেশন। ও ওই ধরতে পারে না দেখে আর অঙ্কটা দিতে পারেনি, কিন্তু ওটা ধরতে পারলে তো অঙ্ক শেষ, বুঝলে না? একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রশ্নটা খেয়াল করে পড়তে হবে, কার কার মধ্যে কোরিলেশন চাইছি। মনে করে এরকম হইলো, সাপোজ স্যার আপনার কথা শোনা যায় না আবারও, কি বলতে? স্যার এখনো শোনা যায় না। স্যার আপনার সাউন্ড তো আসতেছে না।